আসসালামু আলাইকুম। রিসার্চ পেপার বা স্বাস্থ্য সংক্রান্ত খবর পড়তে গেলে একটা কথা কিন্তু প্রায়ই চোখে পড়ে, তাই না? ক্রস সেকশনাল স্টাডি। তো নামটা শুনতে একটু কঠিন মনে হলেও বিষয়টা কিন্তু আসলে খুবই সহজ। আজকে আমরা ঠিক এটাই সহজ করে বুঝব কিভাবে গবেষকরা স্বাস্থ্যের রহস্য ভেদের জন্য শুধু একটা ছবি বা স্ন্যাপশট ব্যবহার করেন। আচ্ছা, বিষয়টা আরও সহজ করার জন্য চলুন একটা দারুণ তুলনা করা যাক। ভাবুন তো, কিছু গবেষণা হলো একটা পুরো সিনেমার মতো, যেটা সময়ের সাথে সাথে একটা গল্প বলে, চরিত্রগুলোকে অনুসরণ করে, তাই না? অন্যদিকে কিছু গবেষণা হলো শুধু একটা স্ন্যাপশট, মানে একটা ক্লিকে তোলা ছবির মতো, যা শুধু একটা মুহূর্তকে ধরে রাখে। আমাদের আজকের পুরো আলোচনা কিন্তু এই স্থির চিত্র বা স্ন্যাপশট নিয়ে। স্বাস্থ্য গবেষণার জগতে মাঝে মাঝে কোনো একটা রহস্যের প্রথম সূত্রটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করা দরকার হয়ে পড়ে। ঠিক এই জায়গাতেই গবেষকরা স্বাস্থ্যের একটা দ্রুত স্ন্যাপশট নেওয়ার কথা ভাবেন। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন, গবেষকরা জানতে চান কম ভিটামিন ডি এর সাথে ইরেকটাল ডিসফাংশনের কোনো সম্পর্ক আছে কিনা। এখন এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এর উত্তর খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা চালানো বেশ কঠিন আর সময় সাপেক্ষও বটে। তো এই রকম পরিস্থিতিতে গবেষকদের জন্য সবচেয়ে কার্যকরী উপায়টা কি? ঠিক ধরেছেন, জনসংখ্যার একটা স্ন্যাপশট নেওয়া। মানে একটা নির্দিষ্ট সময়ে একদল মানুষের স্বাস্থ্যের অবস্থা আর অন্যান্য জরুরি তথ্য একসাথে দেখে নেওয়া, একদম একটা ছবি তোলার মতো করেই। তাহলে এই যে স্বাস্থ্যের স্ন্যাপশট বা ক্রস সেকশনাল স্টাডির কথা আমরা বলছি, এটা আসলে কাজ করে কিভাবে? চলুন দেখি। এর প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। একদম সহজ ভাষায় যদি বলি, ক্রস সেকশনাল স্টাডি হল এমন একটা জরিপ যেখানে গবেষকরা একটা নির্দিষ্ট সময়ে একদল মানুষের মধ্যে কোনো একটা ফ্যাক্টর, যেমন ধরুন কম ভিটামিন ডি, আর কোনো একটা রোগ যেমন এরেকটাইল ডিসফাংশন, এই দুটো জিনিস একই সাথে আছে কিনা তা দেখেন। এর মূল উদ্দেশ্য কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা নয়, বরং একটা সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করা, যা ভবিষ্যতের বড় গবেষণার জন্য একটা অনুমান তৈরি করে দেবে। পুরো প্রক্রিয়াটাকে আমরা ৩টা সহজ ধাপে ভাগ করতে পারি। ১. গবেষকরা ঠিক করেন কাদের উপর এই গবেষণাটা করা হবে। ২. সেই নির্ধারিত জনসংখ্যার একটা স্ন্যাপশট নেওয়া হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে তাদের থেকে ডেটা সংগ্রহ করা হয়। আর ৩. ওই একই সময়ে তাদের মধ্যে এক্সপোজার আর রোগের উপস্থিতি আছে কিনা সেটা মাপা হয়। খুবই সিম্পল। বেশ, স্ন্যাপশট তো নেওয়া হয়ে গেল। এখন সময় হলো ছবিটা ডেভেলপ করার, মানে ডেটা বিশ্লেষণ করে দেখার যে এই ছবিটা আমাদের কি বলছে বা কি দেখাচ্ছে। ডেটা পাওয়ার পর গবেষকরা সাধারণত এইরকম একটা ছকে সব তথ্য সাজিয়ে ফেলেন। দেখুন, এখানে এ ঘরে আছে সেই মানুষগুলো যারা এক্সপোজড, মানে যাদের ভিটামিন ডি কম এবং যাদের রোগটাও আছে। আবার বি ঘরে আছে তারা যাদের ভিটামিন ডি কম কিন্তু রোগটা নেই। একইভাবে বাকি ঘরগুলো পূরণ করা হয়। এই ধরনের স্টাডি থেকে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা পাই, সেটার নাম হল প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স মানে হল একটা নির্দিষ্ট সময়ে একটা জনগোষ্ঠী ঠিক কত শতাংশ মানুষের মধ্যে রোগটা আছে। খেয়াল রাখবেন, এটা কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা নয়, বরং ওই মুহূর্তে মোট কতজন আক্রান্ত সেই সংখ্যাটা। তো আমাদের ভিটামিন ডি এর উদাহরণে যদি ফিরে আসি, তাহলে দেখা গেল যে এই স্ন্যাপশট স্টাডি থেকে একটা দারুণ জিনিস বেরিয়ে এসেছে, যে পুরুষদের ভিটামিন ডি কম, তাদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের প্রিভ্যালেন্স বা হার অনেক বেশি। এটা কিন্তু একটা বিরাট সূত্র। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটা ছবির যেমন একটা ফ্রেম থাকে, ফ্রেমের বাইরের কিছু যেমন দেখা যায় না, ঠিক তেমনি এই স্বাস্থ্য স্ন্যাপশটেরও কিন্তু একটা বড় সীমাবদ্ধতা আছে। আর এই সীমাবদ্ধতাটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের সবার জানা সেই পুরনো ধাঁধাটা, আগে মুরগি নাকি ডিম। এই স্টাডির ক্ষেত্রেও আমরা ঠিক একই রকম একটা সমস্যায় পড়ে যাই। আর এটাই হলো সবচেয়ে জরুরি কথা। একটা ক্রস সেকশনাল স্টাডি দুটো বিষয়ের মধ্যে একটা সম্পর্ক বা অ্যাসোসিয়েশন দেখাতে পারে, কিন্তু এটা কার্যকারণ বা কজেশন প্রমাণ করতে পারে না। মানে কম ভিটামিন ডি এর কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে নাকি উল্টোটা। অর্থাৎ এই স্বাস্থ্য সমস্যার কারণে জীবনযাত্রায় এমন পরিবর্তন এসেছে যে ভিটামিন ডি কমে গেছে, এই ছবিটা তা বলতে পারে না। বিজ্ঞানের ভাষায় এই আগে মুরগি না ডিম সমস্যাটাকে বলা হয় রিভার্স কজালিটি। মানে এমনও তো হতে পারে যে রোগটাই আসলে এক্সপোজারের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো কোনো স্বাস্থ্য সমস্যার জন্য মানুষের জীবনযাত্রায় এমন কিছু পরিবর্তন আসে যার ফলে তার শরীরে ভিটামিন ডি এর মাত্রা কমে যায়। এটা কিন্তু একটা বাস্তব সম্ভাবনা। এই বিষয়ে একটা প্রামাণ্য লেখায় ঠিক এই কথাটাই বলা হয়েছে যে প্রায়শই এক্সপোজার এবং রোগের সূচনার মধ্যে একটি সময়গত সম্পর্ক স্থাপন করা সম্ভব হয় না,
আর এই যে কোনটা আগে আর কোনটা পরে, এই সময়ের সম্পর্কটা স্থাপন করতে না পারা, এটাই হলো ক্রস সেকশনাল স্টাডির সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে স্টাডি কার্যকারণী প্রমাণ করতে পারে না, তাহলে সেটার আসল মূল্যটা কোথায়? এর আসল মূল্য হলো এটা একটা গোয়েন্দা গল্পের প্রথম সূত্রের মতো কাজ করে, যা আমাদের সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন এক নজরে এর সুবিধা আর অসুবিধাগুলো দেখে নিই। সুবিধার মধ্যে আছে এটা খুব দ্রুত করা যায়, খরচও তুলনামূলকভাবে কম, কোনো রোগের প্রিভ্যালেন্স অর্থাৎ বিস্তারের হার জানার জন্য এটা অসাধারণ। আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ভবিষ্যতের গবেষণার জন্য দারুণ সব অনুমান বা হাইপোথিসিস তৈরি করে দেয়। আর অসুবিধার কথা তো আমরা আগেই বললাম, এটা কার্যকারণ প্রমাণ করতে পারে না। আর খুব বিরল রোগের ক্ষেত্রেও এটা খুব একটা কাজে দেয় না, কারণ একটা ছোট স্ন্যাপশটে বিরল রোগে আক্রান্ত কাউকে খুঁজে পাওয়াটা বেশ কঠিন। আর এটাই হলো এই পুরো আলোচনার সারমর্ম। ক্রস সেকশনাল স্টাডি বা স্বাস্থ্য স্ন্যাপশট আমাদের সেই জরুরি সূত্রটা ধরিয়ে দেয়, যার উপর ভিত্তি করে গবেষকরা একটা পুরো সিনেমা, মানে একটা দীর্ঘমেয়াদী এবং বিস্তারিত গবেষণা শুরু করার যৌক্তিকতা খুঁজে পান। এটা হলো প্রথম ধাপ, কোনো চূড়ান্ত রায় নয়। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা দারুণ প্রশ্ন মাথায় আসে, তাই না? একটা স্ন্যাপশট যদি কোনো রহস্যের একটা সূত্র ধরিয়ে দেয়, তাহলে সেই সূত্রটা আসলেই সত্যি কিনা তা প্রমাণ করার জন্য ঠিক কী ধরনের সিনেমা বানানো উচিত? এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলে।